This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH দেখলেন তো, हर पिक्चर में ऐसा ही रहता है। একজন এরকম থাকে প্রত্যেকটা সিনেমায়, ভিলেন। সবাই তো হিরোদের নিয়ে কথা বলে, আমাদের চারপাশে সবাই হিরো। দেখুন আমরা যাদের নিয়ে কথা বলি রোজ, আপনাদের সাথে যাদের নিয়ে একটু আলোচনা করি, তা তো সবাই হিরো, নিজের মতো করে হিরো। এবার অন্যকে কীভাবে দেখেন জানি না, আমরা কিন্তু হিরো বলেই মানি। কিন্তু আজকে একটু ভিলেনদের নিয়েই কথা বলবো। আরও নির্দিষ্ট করে বললে ভিলেনকে নিয়ে, একটু অন্যরকম ভিলেন। এই যে দেখলেন যে সিনেমাটার পার্টটা আপনাদের দেখালাম, কেজিএফ, এটা কিন্তু অন্যরকম সিনেমা। এটাতে ভিলেনদেরই সবাই দেখিয়েছে, মানে এটা ভিলেনদের সিনেমা বলতে পারেন। এখানে হিরোই ভিলেন, ভিলেনই হিরো, এভাবেই চিত্রনাট্যটা লেখা আছে। আরও একটা চিত্রনাট্য ভিলেনদের নিয়ে আছে জানেন তো, মানে যেখানে ভিলেনের একটা অন্য মাত্রা পেয়ে গেছে। সেলিম জাভেদের সেই স্ক্রিপ্টটা মনে আছে আপনাদের? শোলে সিনেমায় ভিলেনকে ভিলেন করেই কিন্তু চিত্রনাট্য লেখা হয়েছিল, হিরো করে হয়নি। কিন্তু মুশকিলটা কি বলুন তো, আমজাদ খান এমন অভিনয় করলেন যেন তারকার ভিড়ে পূর্ণিমার চাঁদ হয়ে গেলেন, তার ছটায় সবাই চাপা পড়ে গেলেন। প্রায় সেরকম ব্যাপার আজকের দিনেও দেখুন, ওই জয় আসছে বলে কেউ, ওই বীরু আসছে কেউ বলে না, গব্বর সিং আসছে। একদম এখন পর্যন্ত এই নামটা, এই অভিনয়টা, এই পুরো চোখের সামনে ভেসে ওঠা ছবিটা, এটার কোনো বদল হয়নি। নায়কোচিত খলনায়ক, হিরোইক ভিলেনও বলতে পারেন। তবে এই দুটোরই যেভাবেই দেখুন, তার প্রতিশব্দ ওই একটাই, গব্বর সিং। 40 বছর পরেও যে শব্দ জোড়ার জোর একদম অন্যরকম, যেখানে এই রাজনীতির মধ্যেও মাঝে মধ্যে তার কথাটা আলোচনা করতে হয়। এই যে রাহুল গান্ধী জিএসটি নিয়ে যখন সমালোচনা করলেন, তখনও তো জিএসটিকে বলেছিলেন গব্বর সিং ট্যাক্স। তার মানে তার মনে হয়েছিল এইটাই হচ্ছে সহজ সরলভাবে মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়ার বেস্ট রাস্তা, সবাই বুঝে যাবেন এক্স্যাক্টলি কী। এবার মুশকিলটা, ট্রাম্প আর তার দলবল যারা, তারাও কিন্তু এরকমই একটু অন্যরকম ভেবেছিল। তারা ভেবেছিল একটা চিত্রনাট্য লিখবে, আন্তর্জাতিক রাজনীতির চিত্রনাট্য। এবার সেটাকে অন্যভাবেও দেখতে পারেন, ট্রাম্পের নোবেল প্রাপ্তির চিত্রনাট্য, আর তাতে ভারত ভিলেন, আর তাতে সন্ত্রাসবাদী রাষ্ট্র পাকিস্তান, তারা মোটামুটি কোনো দেবদূতের রোল টোল পেতে পারে। কারণ ভিলেনের ভূমিকাটা ওটা যখন ভারতের ঘাড়ে চাপানো হচ্ছে, তখন তো পাকিস্তানকে মহৎ করতেই হবে। কিন্তু মুশকিল তো অন্য জায়গায় হচ্ছে, ওই যেরকম শোলেতে হয়েছিল। আমেরিকায় ভারতকে ভিলেন করার প্রচেষ্টাটা ব্যাকফায়ার করবে না তো? যে জন্য ভারতকে ভিলেন করা হচ্ছে, ভারত সেই ভিলেনটাকেই একটা হিরোইক জায়গায় পৌঁছে দেবে না তো? লোকের মনে তারা কি চেয়েছিলেন সেটা বড় হয়ে থাকবে না, কিন্তু ভারত কি চাইছে, ভারত কি করছে, সেটাই গেঁথে যাবে না তো? দেখুন, কিন্তু এই মুহূর্তে একটা জিনিস খুব পরিষ্কার, এই যে চিত্রনাট্যটা মানে আমেরিকায় লেখার চেষ্টা চলছে না, এটা কিন্তু কোনো কষ্টকল্পিত কোনো বিষয় নয়, এটা কোনো কাল্পনিক কোনো একটা চিত্রনাট্য নয়, একদম বাস্তবের ওপর, রিয়েল। কারণ সত্যিই তো আমেরিকার ওই প্রেসিডেন্ট থেকে রাস্তার বন্দুকবাজ, প্রত্যেকের মাথার মধ্যে ঢুকে আছে ভিলেনকে ভারত। হোয়াইট হাউসের কর্তার থেকে বিকৃত মনস্ক, সববার নিশানা ভারতের দিকে। এই যে মিনেসোটার মিনিয়াপোলিসে গতকাল একজন বন্দুকবাজ হত্যালীলা চালিয়ে দিল, চার্চে ঢুকে নিরীহ শিশুদের ওপর গুলি চালিয়ে দিল, তারপর আত্মহত্যা করলো। সেই আততায়ীর বন্দুকেও লেখা ছিল কয়েকটা মৌলবাদী জেহাদি শব্দ, আর তার সঙ্গে ভারতে পরমাণু বোমা হামলার আহ্বান। ভাবা যায়?
আসিম মুনিরের পর মিনেসোটার আত্মঘাতী আততায়ী আমেরিকার মাটির থেকে বারবার ভারতে পরমাণু হামলার হুমকি উঠছে। কেন বলুন তো ভারত ভিলেন এদের কাছে? নিছক কি কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে একটা সুচিন্তিত সুস্পষ্ট পরিকল্পনা? এটা যাচাইয়ের কোনো উপায় নেই, কারণ মিনেসোটার ওই আততায়ী আত্মঘাতী হয়েছে, কিন্তু এই যে বিষটা সেটা যে আমেরিকার বহু মানুষের মনের মধ্যে ঢুকে রয়েছে, এটাকে এই মুহূর্তে আর অস্বীকার করা যাচ্ছে না। দেখুন, আসিম মুনির প্রথম যখন মুখ খুলে ওই দ্বিজাতি তত্ত্বের কথা বলেছিলেন এবং সেইখান থেকে বিদ্বেষ ছড়িয়েছিলেন, তারপরেই তো আমরা পেহেলগাঁওয়ে ওই নৃশংস হত্যাকাণ্ডটা দেখেছিলাম। 26 জনকে ধর্ম জেনে জেনে মারা হয়েছিল। মূলে কে? এই আসিম মুনির। সেই আসিম মুনিরেরই বক্তব্য এই কিছুদিন আগে ওই আমেরিকার মাটির থেকে বলছিলাম ভারতে পরমাণু হামলার বক্তব্য হুমকি। তার সেই বক্তব্যগুলো এইভাবে সাধারণ মানুষের মনগুলোতে ঢুকে যাচ্ছে না তো, গেঁথে যাচ্ছে না তো? একজন বিকৃত মনস্কের মনের মধ্যেও ঢুকে গেছে, বাকিদের মনগুলোকে যে বিকৃত বানাচ্ছে না তার গ্যারান্টি আছে? এই যে আততায়ী রবিন ওয়েস্টম্যান, এই আত্মঘাতী হামলার আগে 2 পাতার একটা চিঠি লিখে গেছে, তাতে সে ক্ষমা প্রার্থনা করেছে। কারণ সে শিশু হত্যা করার পর তার পরিবারকে যে হেনস্থার মুখে পড়তে হবে সেটা সম্পর্কে তার একটা সুস্পষ্ট ধারণা ছিল, এবং সেই জন্য সে প্রয়োজনে পরিবারকে পদবি বদলে ফেলার পরামর্শ দিয়েছে। রবিন জানিয়েছে সে যা করতে চলেছে তার জন্য লজ্জিত নয়, ক্ষমাও চাইবে না। শুধু বাবা মায়ের একটা যে কষ্ট হতে পারে তার কথা ভেবে সে বাবা মায়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছে। ভাবা যায়? এভাবে বার্তা লিখে জেহাদে ওই আত্মঘাতী জঙ্গিরাই তো যায়। আর রবিন ওয়েস্টম্যান, এই নামটা শুনে ভাবছেন যে সবই বুঝলাম, এই নামটা শুনে তো জেহাদি মনে হচ্ছে না। বিভ্রান্ত হবেন না। হয় মার্কিন নাগরিক ডেভিড কোলম্যান হেডলি, নামটা মনে আছে? সে আর তাহাউর রানা, এই দুজন মুম্বাই হামলার অন্যতম ষড়যন্ত্রী ছিল। ডেভিড হেডলি আমেরিকায় কারাবাস করছে এখনো, আর ট্রাম্প এসে তাহাউর রানাকে ভারতের হাতে তুলে দিয়েছে, কিন্তু তখনও শুল্ক যুদ্ধটা শুরু হয়নি। হয়ে গেলে তাহাউর রানা এখনও ওখানকার জেলেই থাকতো। এবার দেখুন, এই রবিন ওয়েস্টম্যানের জঙ্গি যোগের প্রমাণ তো মিলেছে, বোঝাই যাচ্ছে ওই বন্দুকের গায়ে যা যা লেখা রয়েছে তাতে এর মগজ ধোলাই হয়েছে। এর লোন উলফ কিনা, মানে একা একা ঘুরে বেড়ানো ওই সন্ত্রাসবাদী কিনা, যাদের কোথাও একদম একটা রিমোট কন্ট্রোলে পরিচালনা করা হয় সেরকম কেউ কিনা, স্লিপার সেল কিনা, এগুলো কোনোটা এখনও জানা যায়নি। যদি জানা যায়ও সেটা ট্রাম্প প্রশাসন কতটা প্রকাশ্যে আনবে সেটা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে, জানেন তো। কারণ আমেরিকার মাটি কত স্বর্গভূমি, ওখানকার মানুষজনের মন পবিত্রতায় ভরা। ট্রাম্পের আমেরিকা না, সেখানে তো জঙ্গি থাকতে পারে না। আর যে জঙ্গি ভারতে পরমাণু হামলার কথা বলে সে তো জঙ্গিই নয়। আজকের দিনে তার কথা, তার মানসিকতা, এগুলো তো ট্রাম্পের একদম মানসপুত্রের মতো। তাহলে তাকে তো আরও বেশি করে বুকে আঁকড়ে ধরবে ট্রাম্প, তাই না? এই যে পাকিস্তানের ফিল্ড মার্শাল, ট্রাম্পের বড় প্রিয় পাত্র, এখন লাজটাজ করেন ডেকে নিয়ে। যদি সত্যি ওই ভারতে আমেরিকার মাটির থেকে দাঁড়িয়ে ভারতে যদি ওই পরমাণু হামলার কথা বলাটা অন্যায় হয়, তাহলে তো পাকিস্তানের ফিল্ড মার্শালও এখন আমেরিকার ওই আদালতে বিচারের মুখে পড়েনি তো। তাকে এখনও জামাই আদর করা হচ্ছে, সেই জামাই আদরে সে বারবার ভারতের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে। তাহলে আমেরিকার চোখে অপরাধীকে, এরা যদি অপরাধী না হয়, আচ্ছা তারা বেছে নিয়েছে চিত্রনাট্য হবে, ভিলেন থাকবে না, এরকম চিত্রনাট্য তৈরি হবে না। সুতরাং আমেরিকার চিত্রনাট্যে এই মুহূর্তে খলনায়কের নাম আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো ভারতের ওপর ওই শুল্ক কার্যকর হওয়ার পরেই বাণিজ্য উপদেষ্টা একের পর এক ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছে চারপাশে। আসলে এগুলো কিন্তু একটা নিখুঁত পরিকল্পনার অঙ্গ, জানেন তো। প্রথমে ভারতের ওপর বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করা হবে,
শুল্ক চাপানো হবে, ট্রাম্প একবার বলবেন আর তার এই সাঙ্গপাঙ্গরা বিভিন্ন জায়গা থেকে সেগুলো 10 গুণ বাড়িয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এমন একটা চারপাশে পরিস্থিতি তৈরি করবে যাতে ভারত চাপে পড়ে যায়। প্রত্যেকটা ভারতবাসী মনে মনে একটা অদ্ভুত অনিশ্চয়তায় ভুগতে শুরু করে এবং মনে করে যে খুব অন্যায় কিছু একটা হয়ে গেছে। ভারত নিশ্চয়ই এখানকার প্রধানমন্ত্রীর নেতৃত্বে কিছু অন্যায় করে ফেলেছে, এর ফল ভুগতে হবে ভারতকে, ভয়ঙ্করভাবে ভুগতে হবে। এবার এই ভয়টা এই অনিশ্চয়তাটা যত বেশি ভারতীয়দের মধ্যে ঢুকিয়ে দেওয়া যাবে ততই তো দেশের মধ্যে একটা অস্থিরতা তৈরি হবে আর চাপ বাড়বে সরকারের ওপর। এইটাই চায় আমেরিকা। এই যে অর্থনৈতিক উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা, তার দাবি কি জানেন? রাশিয়ার ইউক্রেনের যুদ্ধটা নাকি মোদির যুদ্ধ। ভাবা যায়? বিশ্বাস করুন, এই রকম যে একটা জায়গায় কেউ পৌঁছতে পারে, একটা এত বড় রাষ্ট্র, যত মানে যে কেউ সাধারণ লোকজন যা খুশি বলতে পারে, এগুলো নিয়ে মাথা ঘামায় না, কিন্তু একটা রাষ্ট্রের একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তিনি যখন এরকম আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্র নিয়ে কথা বলেন তার মধ্যে তো ন্যূনতম দায়িত্ববোধ পাওয়া যায়। কেউ তো মুখ ফসকে দুমদাম আলটাপকা কোনো মন্তব্য করেন না, সচরাচর আমরা দেখিনি। তাহলে ইনি করছেন কেন? ব্যাখ্যা দিয়েছেন, বলেছেন ভারতে মোদির যুদ্ধ, ভারত দায়ী। তার কারণ হচ্ছে ভারত রাশিয়ার থেকে তেল কিনেছে, এবার ভারত তেল কিনছে বলে রাশিয়া টাকা পাচ্ছে, সেই টাকায় নাকি রাশিয়া যুদ্ধ চালিয়ে যেতে পারছে, না হলে যুদ্ধ নাকি থেমে যেত। আর সেই যুদ্ধে ইউক্রেনকে বাঁচিয়ে রাখতে আমেরিকাকে নিজেদের করদাতার অর্থ খরচ করতে হচ্ছে। ভাবা যায়? একটা কথা ভাবুন তো, একটা কথা ভেবে গর্বিত হতে পারেন। এই গোটা বিশ্বে আমরাই বোধহয় একমাত্র দেশ যারা অন্য দেশে যুদ্ধ লাগায়, নিজেরা যুদ্ধ করি না। সবাই দেখুন, ইসরায়েল ইরানকে মারছে, ইসরায়েল গাজায় মারছে, এ তো নিজেদের মধ্যে সিরিয়া টিরিয়ার সঙ্গে লেগে যাচ্ছে। যত যুদ্ধ হয়েছে দুটো দেশের মধ্যে হয়েছে, বাকিরা সেখানে ঢুকে তাতে হয়তো জড়িয়ে পড়েছে। বিশ্বযুদ্ধগুলো তো তার থেকে হয়েছে, কিন্তু এটা বোধহয় একমাত্র যুদ্ধ, এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, যে যুদ্ধটা লাগিয়েছে ভারত, লড়ছে রাশিয়ার ইউক্রেন, খরচা করছে আমেরিকা, আর ভারত বসে বসে মজা দেখছে। তারা কি ওই তেলগুলো সস্তায় কিনে তারা সেগুলোকে রিফাইন করে বিশ্ববাজারে বিক্রি করে টাকা লুটছে। ভাবা যায়? কতটা নিজেদের ভারতকে ভাবুন, কতটা শক্তিশালী হলে, কতটা বাণিজ্যিক বুদ্ধি থাকলে এবং কতটা অর্থনৈতিক দিক থেকে সলিড জায়গায় থাকলে এরকম কাণ্ড করতে পারে কেউ। উনি আমাদের কোথাও গিয়ে ভিলেন বানানোর চেষ্টা করছেন না প্রশংসা করছেন বুঝতে পারছি না। আর সেটা করতে গিয়ে আরেকটা কথাও তো পরিষ্কার করে দিয়েছেন, ধরে নিলাম ভারত তেল কিনেছে তো ভারত কোত্থেকে কার কাছ থেকে তেল কিনবে, কী দামে কিনবে সেটা ভারতের বিষয়, অন্য দেশের কোথায় অধিকার আছে তাই সেটা নিয়ে কিছু বলার? এটা আমার বক্তব্য না, এটা রাশিয়ারও বক্তব্য, এটা ভারতেরও বক্তব্য। কিন্তু আমেরিকা তাদের নিজেদের করদাতাদের অর্থ খরচ করতে হচ্ছে ইউক্রেনকে বাঁচিয়ে রাখতে। মানে আমেরিকা তারা নিজেরা সরাসরি স্বীকার করছে তারা অর্থের যোগান দিচ্ছে ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে যুদ্ধ করতে। তাহলে যুদ্ধটা কে চালাচ্ছে আসলে? সেই বারবার ওই কথাটা মনে হয়, জানেন তো, বেশি কথা বললে না বোকা কথা বেরোয়। এই মার্কিনগুলোকে কে বোঝাবে বলুন তো? আরও বলেছে, তারা আরও বোকার মতোই বলেছে ভারত নাকি মার্কিন পণ্যে ভারী মাত্রায় শুল্ক বসায় আর তাতে আমেরিকার ব্যবসা মার খাচ্ছে, আমেরিকায় কর্মহানি হচ্ছে। ভাবা যায়? আমরা কত বড় শক্তিশালী, অর্থনৈতিক দিক থেকে কত বড় একটা শক্তিশালী দেশ, আমরা আমেরিকার মতো বিশ্বের 1 নম্বর অর্থনীতিকে মার খাইয়ে দিতে পারি। আর চাইছেন কি বলুন তো? সত্যি আমাদের প্রধানমন্ত্রীকে ভিলেন বানাতে চাইছেন না হিরো করে দিতে চাইছেন? বোঝা কিন্তু মুশকিল। একটা কথা আছে জানেন তো, বেজস্তুতি মানে হচ্ছে আপনি নিন্দে করছেন, আসলে নিন্দের ছলে প্রশংসা করছেন।
এবার কেউ কেউ বলে আমার ছেলেটা না একদম কথা শোনে না, পুরো রাত জেগে দিন রাত এত পড়াশুনো করে না, বিরক্ত ধরে যায়, এত বারণ করি পড়িস না পড়িস না, কোনো কথা শোনে না। যখন এই কথাগুলো বাবা মায়েরা বলেন না, দেখবেন মুখ ঠুক থেকে না গড়িয়ে গড়িয়ে পুরো অহংকার ঝরে পড়ে, পুত্র গর্বে তারা গর্বিত এতটা হয়ে পড়েন আর কি। এগুলোকে বাহ্যস্তুতি বলে। সেটাই করছেন নাকি বুঝতে পারছি না, কিন্তু এন্ড অফ দ্য ডে এটাও তো রাজনীতি, হয়তো বিশ্ব রাজনীতি, তার মধ্যে কে কি চান এত সহজে ধরা যাবে না। কিন্তু যা যা বলছেন এতটা কিন্তু জেলেনস্কিও ভাবেননি। এবার আপনারা একটু পিছিয়ে যান, আমরা ধরে নিচ্ছি উনি যা বলছেন সেটা উনি অভিযোগের স্তরে নিয়ে গেছেন। এবার এরকম একটা অভিযোগ ভারতের ওপর এলে আমাদেরও তো একটু খুঁজে দেখতে হয় তার আগে কি হয়েছিল। আমাদের দেশ সম্পর্কে বলবেন, আমরা খুঁজে দেখার চেষ্টা করব না। ওনার বক্তব্যটা কিন্তু একদম যা বলেছেন ফেস ভ্যালুতে নিচ্ছি, যা বলছেন ঠিক যেটা বলছেন সেই হিসেবে ধরছি। পুতিন যখন যুদ্ধটা শুরু করেছিলেন, কেন করেছিলেন? উনি যুদ্ধটা তো শুরু করেছিলেন ন্যাটোকে দোষারোপ করে, বলেছিলেন ইউক্রেনকে ন্যাটোর সদস্য করে রাশিয়ার ভেতর আমেরিকা উকিঝুঁকি মারতে চাইছে, তারা রাশিয়ার একদম সীমান্তে বসে রাশিয়াকে চাপে ফেলতে চাইছে, আটকে দিতে চাইছে, এই জন্যই তো যুদ্ধ। আর ভারত তখনই জানিয়ে দিয়েছিল যে ভারত এই যে গোটা বিষয়টা ঘটছে, মানে ন্যাটো এবং রাশিয়ার মধ্যে যে শীতল যুদ্ধটা রয়েছে, ভারত তার বাইরে, কারণ ভারত ন্যাটোর সদস্য নয়, ভারতের সাথে তার কোনো সম্পর্ক নেই। এবার দেখুন, দেশের মানুষের স্বার্থে ভারত রাশিয়ার থেকে তেল কিনবে, এটাও ভারত জানিয়ে দিয়েছিল, এটা থামাবে না, কারণ তার কাছে যে কোনো দেশের কাছে তার দেশের মানুষের স্বার্থই তো সবচেয়ে বেশি। আমরা যদি বিশ্বের বাজার থেকে কম দামে তেল কিনতে পারি তাহলে আজকে আমাদের জিনিসপত্রের দাম অন্তত নিয়ন্ত্রণে থাকবে। কেন, কোন দুঃখে বিশ্বের বাজার থেকে বেশি দাম দিয়ে তেল কিনতে যায় ভারত, যেখানে হাতের কাছে এরকম সস্তায় তেল কেনার একটা সুযোগ রয়েছে? এবার এই রকম পরিস্থিতিতে যে যুদ্ধ, সেটাকে মার্কিন বাণিজ্য উপদেষ্টা কি করে মোদির যুদ্ধ বলতে পারেন? পারেন, দুভাবে পারে। একটা হচ্ছে বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্রের নীতিকথায় যা লেখা রয়েছে, মনে করুন সেটা দুরাত্মার ছলের অভাব হয় না, সেই কারণে দক্ষিণ আমেরিকার ওই তেল সমৃদ্ধ দেশ ভেনিজুয়েলাকে আমেরিকা 3 দিক দিয়ে ঘিরে ধরেছে। এগুলো এরা বলেন না, কোথাও কিছু নেই, ভেনিজুয়েলাকে আক্রমণ করার পুরো ব্যবস্থা করে ফেলেছে। বলেছে ওখানে গণতন্ত্রের ধ্বংস হচ্ছে, ওখানকার মানুষের জন্য এত দুশ্চিন্তা, সেই দেশটাকেই ধ্বংস করে দেবে, এরকম একটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। কারণ কি, ওইখানে তেল আছে, তেলটা চাই, এইটা মাথার মধ্যে রেখে দিন। এটা একটা এমন একটা ফর্মুলা, যে ফর্মুলায় আপনারা আমেরিকার সব অঙ্ক সলভ করে দিতে পারবেন। সেটা হচ্ছে, যদি কোথাও গিয়ে আমেরিকা কিছু করে, একটাই প্রশ্ন করবে, ওখানে তেল আছে? এরকম তেল খেকো জাত, এরকম দেশ আর জীবনে দূরে দেখেননি আপনারা। শান্তিকামী ট্রাম্প মানবতার মহান স্বার্থে ভেনেজুয়েলা আক্রমণ করে সে দেশে ক্ষমতার হাত বদল করাতে পারবেন, আর তার বদলে কি নেবেন? না, এত বড় একটা কিছু সে দেশের মানুষকে উপহার দিচ্ছেন, তাদের এত উপকার করছেন, তার বদলে জাস্ট নিতে চান না, কিন্তু ওই সৌজন্যের খাতিরে ওখানকার তেলগুলো সব নিয়ে নেবেন, এই আর কি। যে বাংলাদেশে শেখ হাসিনাকে সরিয়ে ইউনুসকে বসিয়েছেন, একটা সাজানো অভ্যুত্থান, যাতে ওখানে সেন্ট মার্টিন দ্বীপটা পেয়ে যান, যাতে ওই রোহিঙ্গাদের জন্য ওখানে একটা করিডোর তৈরি করে ফেলতে পারেন। ঠিক একইভাবে যেভাবে ইরানে আয়াতোল্লাহর শাসন শেষ করার চেষ্টা হয়েছিল, সেই একইভাবে একই মার্কিন যুক্তিতে তাদের কলকাঠি নাড়িয়ে রুশ ইউক্রেন যুদ্ধটাকে ভারতের যুদ্ধ বানিয়ে দিয়েছে আমেরিকা। কিন্তু যদি ইউক্রেনের যুদ্ধ ভারতের যুদ্ধই হয়, তাহলে ট্রাম্প পুতিনের সাথে আলাস্কায় বৈঠক করলেন কেন? তাদের তো মোদিকে ডেকে নিয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু ওই যে পঞ্চতন্ত্রের নীতিকথা, দুরাত্মার ছলের অভাব হয় না। তবে দুরাত্মাও এমন যুক্তি দিতে না, দুবার ভাববে। ইংরেজিতে একটা কথা আছে, শয়তানের ভুল হয় না। এরা তো সব শয়তান, এটা নিয়েও তো কোনো সংশয় নেই। তাহলে কি ইংরেজিতে ভুল আছে? কথাগুলোই ভুল আছে। দেখুন, ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা তাহলে কি ভুল বকছেন? আর যদি ভুল বকেন,
কেন? দেখুন, কেনটা বললাম না, কেনটা ধোঁয়াশায় মোড়া, এটা এত সহজে বুঝতে চাইবেন না। আমি বললাম এটা ব্যজস্তুতি কিনা তাও পরিষ্কার করে বলতে পারবো না। তবে আমেরিকার 50টা প্রদেশের মধ্যে 7টা প্রদেশে মারিজুয়ানা, গাঁজা বৈধ। ট্রাম্প যখন প্রথমবার নির্বাচিত হচ্ছেন সেবার মাদককে বৈধতা দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছিল। ট্রাম্পের ওই বাণিজ্য উপদেষ্টার বাড়ি ওই 7টা প্রদেশের কোনোটাতে কি না একটু খোঁজ দিতে হবে, এখনও খোঁজ দিইনি। যদি নাও হয় ওখানকার লোকজনের সাথে তার কোনো লেনদেন আছে কিনা সেটাও খোঁজ খবর নিতে পারে, তাহলে বুঝতে পারবেন ওখানকার কোনো প্রভাব তার উপর পড়েছে কিনা। খেয়াল করে দেখুন, ট্রাম্পের সাঙ্গপাঙ্গরা সব সে দেশের সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন। কেন? কারণ ভারতের ওপর শুল্ক চাপানোর কারণটা আগে তো নিজের দেশের লোককে বোঝাতে হবে। তার যে কাণ্ড কারখানায় নিজের দেশই চাপে পড়ে গেছে সেটা তো পরিষ্কার, সেই জন্যই তো দেশটা অস্বস্তিতে পড়েছে। এবার যেচে খাল কেটে কুমির আনার মতো নিজেদের জন্য বংশদণ্ড নিজেরা যদি তৈরি করে, লোকজন কি সহজভাবে নেবে? আর আমেরিকায় কিন্তু এই সমস্ত ব্যাপারে মানুষজন একদম নির্দয়। যদি বোঝেন যে দেশের স্বার্থ বিরোধী কোনো কাজ যাকে তারা প্রেসিডেন্ট বানিয়েছেন তিনি করছেন, তাহলে সে প্রেসিডেন্টকে তুলে ছুঁড়ে ফেলে দিতে তাদের বেশিক্ষণ লাগে না। যদিও এই ট্রাম্প একে ছুঁড়ে ফেলতে গেলে কিন্তু তাদের অনেক চেয়ে কষ্ট সহ্য করতে হবে, সেটাও নিশ্চিত, কারণ ইনি আর 5 জনের মতো না, ইনি ব্যবসায়ী। এবার সেই জন্যই তার লোকজন সবাই মিলে এইভাবে নেমে পড়েছে যে ভারত কেন ভিলেন সেটা বোঝাতে। তার জন্য আজগুবি সব যুক্তি দেওয়া হচ্ছে। ভারত রাশিয়ার থেকে তেল কেনে বলে ভিলেন, তাহলে চীন তো আরও বেশি তেল কেনে, ইউরোপ আরও বেশি গ্যাস কেনে ওখান থেকে, আমেরিকা তো ওখানে ডাইরেক্ট বাণিজ্য করে। ভারত রাশিয়ার তেল রিফাইন করে পরিশোধন করে বিক্রি করে, ইউরোপের দেশগুলো কেনে। এবং সেক্ষেত্রেও কিন্তু যুক্তিটা সেম। ভারত কম টাকায় যে তেল কিনছে, যে তেলটাকে পরিশোধন করছে করে বিক্রি করছে, সেটা অন্য জায়গা থেকে কম টাকায় পায় ইউরোপের দেশগুলো, সেই জন্য ঝাঁপিয়ে পড়ে কেনে, তাদের লাভ হচ্ছে। সুতরাং ইউরোপকে জরিমানা করেননি ট্রাম্প, চীনকে চটাতে পারছেন না। আর সব থেকে বড় কথা, নিজেরা যা যা করছেন ওখানে সেটা পরিষ্কার করে বলতে পারছেন না। এবার ভারত যদি রাশিয়ার তেল বেচে মুনাফা করে, তাহলে সেই তেল কিনে ইউরোপ আমেরিকা কি করছে? ইউরোপ রাশিয়ার থেকে গ্যাস কিনে কি করছে? রাশিয়ার থেকে তেল কেনার সমস্যা, তো মার্কিন পণ্যে বেশি শুল্ক নিয়ে সমস্যা। এগুলোই কি আসল বিষয়? নাকি ভারত ব্রিক্সের সদস্য হওয়ার সমস্যা? এই প্রশ্নটা আমরা তুলছি না, ওখানকার ডেমোক্র্যাটরা তুলতে শুরু করেছে। ট্রাম্পের ভারতের ওপর রাগের কারণ কি? মার্কিন অর্থনীতিকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে, মার্কিন অস্ত্র বাজারকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে, পাল্টা প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে। তাহলে চীনের ওপর আরও বেশি শুল্ক চাপিয়ে দেওয়া উচিত। নাকি ভারত ওই যে অপারেশন সিঁদুর থামানোর ক্রেডিটটা ট্রাম্পকে দেয়নি, তার একদম নিশ্চিত একটা নোবেল পেতেই হবে, পেয়েই যাবেন, এরকম একটা জায়গার থেকে ভারতের সার্টিফিকেটটা পাননি বলে পেলেন না, এই রকম একটা ভেবে নিয়েছেন, সেই জন্য গায়ের ঝাল মেটাচ্ছেন। আর সেই জন্যই পাকিস্তানকে জামাই আদর করছেন, কারণ পাকিস্তান তার সুপারিশ করেছে। এবার এটা কিন্তু হয় জানেন তো, এরকম যারা মেগালোম্যানিয়াক হন, যারা এরকম পাগল শাসক হন, তাদেরকে এই ব্যক্তিগত পছন্দ অপছন্দের বিষয়টা বিরাটভাবে থাকে, ব্যক্তিগত ইগো। আর মুশকিল হচ্ছে তিনি তো সে দেশের প্রেসিডেন্ট, বিরোধীরা তো আছেন, ডেমোক্র্যাটরা এই প্রশ্নগুলোই তো তুলতে শুরু করেছেন। তাই এখন ট্রাম্প একে তাকে দিয়ে এগুলোকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু মার্কিন পররাষ্ট্র বিশেষজ্ঞরা কি বলছেন জানেন? ক্ষতি যা হওয়ার হয়ে গেছে। ভারত যে ওই দশকের পর দশক এরা আমেরিকার সঙ্গে একটা মানে দেখুন, বিরাট গলায় বন্ধুত্ব না থাকলেও যে বৈরিতার রাস্তায় ছিল না, মোটামুটি সেই দিকেই তো ভারতকে ঠেলে দিচ্ছে।
এই যে ভারত আর চীন এবং রাশিয়ার সঙ্গে একটা নতুন শক্তি বৃত্ত তৈরি করছে, যে বৃত্তর সমবেত শক্তি আমেরিকাকে তুলে ছুঁড়ে ফেলে দিতে পারে, এবং যে বৃত্তকে সামনে রেখে ব্রিক্স তৈরি হয়ে গেছে, যে ব্রিক্স আমেরিকার ওই যে অতীত গৌরব, বর্তমান যে গৌরবময় নয় সেটা তো পরিষ্কার, অতীত যেটা ছিল সেটাকেও মুছে দিতে পারে, সেটাই পরিষ্কার করে দিচ্ছেন এই ওখানকার ডেমোক্র্যাটরা, ওখানকার পররাষ্ট্র বিশেষজ্ঞরা, এবং বলছেন এইটাই সাম্প্রতিককালে আমেরিকার সব থেকে বড় ক্ষতি। একটা বছরের পর বছরের পরিশ্রম যে জায়গায় একটা এরকম ভবিষ্যৎ শক্তিধর দেশকে রেখেছিল, সেই দেশটাকে শত্রু বানিয়ে নেওয়া, এটা একটা বিরাট বড় ভুল। ফলে ভারতবাসীর চোখে ট্রাম্প যে শুধু ভিলেন তা কিন্তু না, ওখানে ভিলেন খুঁজতে গিয়ে বাইরের থেকে ওনারা ভিলেন ইম্পোর্ট করার কথা ভাবছিলেন, তো ওই জন্য নরেন্দ্র মোদীকে ভিলেন বানাচ্ছেন। সেটা করতে গিয়ে ওখানকার মানুষজনের মনে হচ্ছে এখানে তো আরও বেশি এই রোলটায় ফিট করে যান ট্রাম্প নিজে। এবার দেখুন, শুধু এই যে ভুল পদক্ষেপ এটাই তো কারণ নয়, আরও একটা কারণ আছে ভিলেন হওয়ার। যিনি পাকিস্তানকে বাঁচানোর চেষ্টা করবেন তিনিই তো ভিলেন হয়ে যাবেন, এবং মানুষজন, এখানকার মানুষজন, ভারতবাসী সেটা বিশ্বাস করতে শুরু করেছেন যে ট্রাম্প পাকিস্তানের সঙ্গী। ফলে দেশের যে চাপ রয়েছে তাতে যদি এরপর নরেন্দ্র মোদী আমেরিকার সঙ্গে সম্পর্ককে আগের মতো সহজ করার চেষ্টাও করতে চান, তাও পারবেন না, কারণ রাজনৈতিক বাধ্যবাধকতা। কারণ তাহলে রাহুল গান্ধী আবার বলবেন নরেন্দ্র সারেন্ডার করেছেন, তাতে সরকারি সংকটে পড়ে যাবে। হ্যাঁ, আমেরিকান বন্ধুত্বের জন্য নিজের সরকারকে কেউ কখনো চাপে ফেলবেন না। দেখুন, রাশিয়া তো ভারতের চিরকালীন বন্ধু, ভারত রাশিয়ার পাশে দাঁড়াবে সেটা গোটা বিশ্ব জানে, আমরা ভারতবাসীরাও জানি। কিন্তু ওই বন্ধুত্বে শর্ত দিতে গিয়েই তো ট্রাম্প গোটা ব্যবস্থাটাকে একদম গোলমাল পাকিয়ে দিয়েছেন। পুতিনের মধ্যস্থতায় ভারত এই চীনের সঙ্গে যে সাম্প্রতিককালে একটা অম্লমধুর সম্পর্ক তৈরি হয়েছিল, সীমান্ত নিয়ে সমস্যা দেখা দিচ্ছিল, সেই চাপা টেনশনটাকে মিটিয়ে নিয়েছে। ভারত আর চীন মিলিয়ে প্রায় 300 কোটি মানুষ, ভারত, চীন, রাশিয়া মিলে প্রায় গোটা উত্তর গোলার্ধ। এবার এটা তো আমেরিকার থেকেও বড় শক্তি হয়ে যাবে, দুর্ভেদ্য দুর্গ এটা আমেরিকার জন্যে, এটাই আমেরিকার ভয়। আর তাই মোদি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে কেমন সমাদর পান সেদিকে সতর্ক নজর রাখছে আমেরিকা, আর থেকে থেকে গলা চড়াচ্ছে। ট্রাম্পকে শিক্ষা দিতে দেখুন, ভারত চীনের একদম প্রবল বন্ধু হয়ে যাবে এটা ভাবার কথা নেই, এটা ভাববেন না, এটা হচ্ছে না। মোদি আজ চীনে যাওয়ার আগে জাপানে গেছেন, সেখান থেকে চীনে যাবেন, এটাও কিন্তু ভারসাম্যের বিদেশ নীতি। ট্রাম্প আসিম মুনির আর মোদিকে এক টেবিলে বসাতে চেয়েছিলেন, মোদি সেই ফাঁদে পা দেননি। তেমন চীনেও ফাঁদ পাতা ছিল, ওখানে শোনা যাচ্ছিল শি জিনপিং নিজে এসে অভ্যর্থনা জানাবেন, ভারত তাতেও পা দেয়নি। বলে না, প্রেমের ফাঁদ পাতা ভুবনে, আসলে ওই মাইন বসানো এই গোটা ভুবনের রাজনীতির অঙ্গনে। ইয়ে ইশক নেই আসা, কখন চীনের সঙ্গে হাত ধরাধরি করতে গিয়েও কোন জায়গার থেকে পিছিয়ে আসতে হবে, এই অঙ্কটা প্রতি মুহূর্তে কষতে হচ্ছে। এবং একই সঙ্গে সমদূরত্ব বজায় রেখে আবার এই ধরি এরকম রাস্তাও খোলা রাখতে হচ্ছে, সবটাই দেশের স্বার্থে। এই অঙ্কগুলোতে যদি ভুল হয়ে যায় তাহলেই কিন্তু সর্বনাশ। দেখুন, ট্রাম্পের রাজস্ব সচিব ভারত আর আমেরিকার সম্পর্ককে কমপ্লিকেটেড বলেছেন, জটিল। এবার এই কমপ্লিকেটেড সম্পর্কগুলো কোথায় হয়? সচরাচর ওই পরকীয়াজনিত প্রেম টেমগুলো জটিল হয়, এরকম সম্পর্কগুলো। দুদেশের সম্পর্ক জটিল হতে পারে, কিন্তু ভারত স্বকীয়তা বিসর্জন দিয়ে সখ্য করবে না। মেয়র রোডে মমতা অভিষেকও কিন্তু আজ স্বকীয়তাকেই অস্ত্র করেছে। আন্তর্জাতিক রাজনীতিতে যা ভারতের সার্বভৌমত্ব, রাজ্য স্তরে সেটাই নেমে আসে বাঙালিয়ানায়। মেয়র রোডে আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ছিল, মূল বক্তা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার দেখুন, 21শে জুলাইয়ের পর 28শে আগস্ট, 38 দিনের গ্যাপ। এই 38 দিনে রাজনীতিতে কী এমন বদল ঘটেছে সেটাই ভাবছিলাম।
21 থেকে 28 5 সপ্তাহে ব্যাক টু ব্যাক মেগা সভা। এতগুলোর পর আরও কিছু নতুন বলা যেতে পারে, বাকি আছে কিছু। কৌতূহল তো ছিলই, সব কৌতূহলের নিরসন হলো আজ। বাংলা ঠিক কোন কোন ক্ষেত্রে হামলার শিকার সেটা সবিস্তারে জানলাম। এতদিন যে জানা ছিল না তা নয়, আজ একদম জলবত্তরলং হয়ে গেল। নির্দিষ্ট ওই প্রিসিশন স্ট্রাইক বলে না, নিখুঁত লক্ষ্যে হানা দেওয়া, একদম ঠিক যেখানে যেখানে গিয়ে মিসাইলগুলো পড়ার সেখানেই পড়ছে, কোথায় পড়ছে সেটাও বুঝিয়ে দেওয়া হচ্ছে, কেন পড়ছে সেটাও বুঝিয়ে দেওয়া হচ্ছে। ঠিক সেরকম এক এক করে বলি, মিসাইলগুলো কোথায় গিয়ে পড়লো। এক, রাজ্যের উন্নয়নে, রাজ্যের শিল্প সংস্কৃতিতে, শিক্ষার্থীদের ওপর, ভোটারদের ওপর এই যাবতীয় আক্রমণ নেমেছে পরিযায়ীদের ওপর এবং তৃণমূলের ওপর। এবার কারা মিসাইল ছুঁড়েছে, কারা হামলাকারী সেটাও আর জানা গেছে সবিস্তারে। মানে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছে। হামলাকারীদের তালিকায় রয়েছে বিজেপি, বাম। এই বাম বিজেপির এই গল্পটা নিয়ে এর পরে বলছি। এছাড়াও হামলা করেছে নির্বাচন কমিশন, হামলা করেছে কেন্দ্রীয় এজেন্সি, খানিকটা আদালত। মানে বুঝতে পারছেন, এত হামলাকারী যে হামলা নিয়ে একটা গোটা বই প্রকাশিত হয়েছে আজ। বইয়ের নাম হতে পারে বাংলায় হামলা। আর যেটা বই আকারে বের হলো সেটা ভবিষ্যতে সিনেমা হতে পারে, টান টান চিত্রনাট্য। এবার খেয়াল করে দেখুন, 21শে জুলাইয়ের মঞ্চে ভাষা আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। আন্দোলন তুঙ্গে উঠবে এরকম একটা প্রত্যাশা তো ছিলই। 21-এর মঞ্চে আন্দোলনের ডাক, আর 28-এর মঞ্চে কি হলো, ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে চতুর্থ তৃণমূল সরকার গঠনের ডাক দেওয়া হলো। অর্থাৎ ধাপে ধাপে এগোনো। প্রথমে পরের ধাপটা তৈরি করা, সেই ধাপটায় উঠে পরের ডেস্টিনেশনটা বুঝিয়ে দেওয়া। দোতলায়, মানে প্রথমে সিঁড়িটা তো তৈরি করতে হবে, একতলায় রয়েছি এরকম ব্যাপার আর কি। আপাতত 3 তলায় রয়েছি, 3 তলার থেকে 4 তলায় যেতে হবে, চতুর্থ তৃণমূল সরকার। তার মাঝখানে সিঁড়িটা কি দিয়ে তৈরি হবে না, এই বাঙালিয়ানা দিয়ে। রাজনীতি পুরোটা পরিকল্পনা করে। এবার প্রথমে ভাবা হচ্ছিল যে বাংলা বাঙালির ওপর অন্যায়ের বিরুদ্ধে ভাষা আন্দোলন, অর্থাৎ আন্দোলনের মূল লক্ষ্য হলো বাংলা ও বাঙালির প্রতি অন্যায় বন্ধ করা। আজ বোঝা গেল আন্দোলনের মধ্যে দিয়ে আরও বেশি আসন জেতাটাই প্রধান লক্ষ্য। আর সেই লক্ষ্যটা প্রতিষ্ঠা পেয়ে গেল ওই দলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে। কাকতালীয় কিন্তু, তবে সবটা বোঝা গেলেও একটা ছোট্ট খটকা থেকেই গেল। দ্বিতীয় ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে যদি চতুর্থ তৃণমূল সরকার গঠিত হয়, তাহলে সেটা হতে পারে পরের বছরের মে মাস, মানে আরও 9 মাস। তারপরে ততদিন বাংলার বাঙালির প্রতি অন্যায়টা চলতেই থাকবে, থামবে না নাকি থামতে দেওয়া হবে না? থেমে গেলে তো সিঁড়িটা অর্ধেক জায়গায় গিয়ে থেমে যাবে, বাকিটা দেখুন। সরকার আমাদের জন্য কত লড়ছে, এত লড়ছে, এটা তো আমাদের কাছে প্রতি মুহূর্তে তুলতে হবে। তাহলে তো আমরা বুঝবো যে আমাদেরও কিছু পাল্টা দায়িত্ব আছে। তাই আমরাও না হয় আরও 9 মাস একটু স্যাক্রিফাইস করে অন্যায়টা সহ্য করে নিই, বাংলা বাঙালির ওপর যা যা হচ্ছে। আরে কৃতজ্ঞতা বলে তো একটা জিনিস আছে নাকি? 90% স্বাধীনতা সংগ্রামী যারা আন্দামান সেলুলার জেলে ছিল তারা কিন্তু বাংলার। আজকে রিসেন্টের কথা বলুন, আজকে 1946-এর কথা বলছেন কেন? তখন আপনারা কোথায় ছিলেন? যারা বাংলাকে পদে পদে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, বাংলাদেশি বলে আখ্যায়িত করেছেন, বলছে বাংলা বলে কোনো ভাষা নেই। বলুন এর জবাব আমরা দেবো কি দেবো না? মনে রাখবেন, আগামী নির্বাচনে আরও সিট আপনাদের বাড়বে। যারা হাই লোডেড ভাইরাস আর যাদের হিমালয়ান ইনকম্পিটেন্স আছে, তারা হিংসে করে আমাদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে এনআরসি চালু করবে, আর এনআরসি চালু করে সবার ভোটার অধিকার কেড়ে নেবে। আমরা বলছি জীবন থাকতে কারো ভোটার অধিকার আমরা কাটতে দেব না। যারা বাংলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, আমরা তাদেরকে 1 ছটাক জমি আগামী 2026-এ ছাড়বো না। বাংলা আপনাদের কাছে আত্মসমর্পণ করবে না। আমাকে শিখিয়ে লাভ নেই, আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি। আমি এবার একটা বইও লিখবো, কে কেমন ছিল। ইলেকশন আসলেই দেখবেন এজেন্সির দাপাদাপি বাড়ে। আজকে যুদ্ধের দামামা বাজলো, আর আগামী 28শে আগস্ট
এই গান্ধী মূর্তির পাদদেশে আমাদের চতুর্থবার সরকারটা মমতা ব্যানার্জির নেতৃত্বে হওয়ার পর জয়ধ্বনিটাও এখানে দেব, কথা দিয়ে গেলাম। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো কথা দিয়ে দিলেন। এবার ঘটনা হচ্ছে যে এরকম কথা অবশ্য আমরা আগে দেখেছি, মানে গতবারই তো এই অনুষ্ঠান থেকেই সেখান থেকে কথা দেওয়া হয়েছিল যে নির্বাচনটা হবে, আজকে হয়নি, অবশ্য পুজোর পর হবে বলে কথা দেওয়া হয়েছিল। পুজোটা এখনও এই সামনের পুজোর পরেও হতে পারে, হয়তো সেই জন্যই তারা এত কনফিডেন্টলি সমস্ত এই নির্বাচনের কথাটা বলছেন। অবশ্য এটার যে হয়নি মাঝখানের একটা বছর, সেটার দায় কার সেটাও কিন্তু আদালতে সরকার বলে দিয়েছে। নিজেদের ঘাট থেকে যাবতীয় দায় সেটা কলেজগুলোর বিশ্ববিদ্যালয়গুলোর ওপর চাপিয়ে দিয়েছেন তাদের আইনজীবী। তো তখনই বলে দেওয়া হচ্ছে তারা প্রস্তাব দেননি বলেই নাকি হয়নি, নয়তো সব হয়ে যেত। তো এইটা হচ্ছে মজা, জানেন তো, আমরা কত কিছু জানি না। এবার কেন জানি না তার একটা কারণ আছে, আপনার আমার জন্য। এটা যিনি আমাদের এটা শিখিয়ে গেছেন তিনি একজন অদ্ভুত মানুষ ছিলেন, শিবরাম চক্রবর্তী। 1980 সালে এই কলকাতাতেই মারা গেছিলেন আজকের দিনে, মনে পড়ে গেল জানেন তো। একবার বলেছিল, অসম্ভব সুন্দর একটা কথা বলেছিলেন কিচ্ছু না জানার না একটা সুবিধা আছে, সব জানতে হওয়া যায় স্বচ্ছন্দে। মানে মনটা একদম পরিষ্কার স্লেটের মতো থাকে, তো সবটা নিজের ইচ্ছে মতো ঢুকিয়ে নেওয়া যায় আর কি। তো আমরা ওরকম ভাবি নিজেদের, আমরা সব জানি, এই গত বছর কথা দিচ্ছে কেন হলো না, এ সমস্ত বলি ঢলি আর কি। কিন্তু আমাদের জানার বাইরে কত কিছু থেকে যায় ভাবুন তো। ঠিক এই রকমই একটা জিনিস কি এই তৃণমূল ছাত্র পরিষদের নেতাদেরও জানার বাইরে থেকে গেছিল। তারা ভেবেছিলেন যে মোটামুটি গড়পড়তা মানুষ আজকাল সব সহ্য করে নিয়েছেন, সব মেনে নিয়েছেন, তারা কিছু বললে সেটাই আইন, তার বাইরে কেউ ঝগড়াঝাটিতে যান না, কে আর কষ্ট করে যেচে সমস্যায় পড়তে যায়। বিশেষ করে শিক্ষকদের একটা মোটামুটি ছবি তারা এঁকে নিয়েছেন। ওই আমরা দেখছিলাম এমন একজন শিক্ষক, একজন অধ্যক্ষের ছবি দেখছিলাম, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান, তার জন্য তিনি অধ্যক্ষ, তিনি গায়ে একদম পার্টির জার্সি পরে, মানে ওই ছাপটাপ দেওয়া, তিনি পাঞ্জাবি ঠাঞ্জাবি পরে লোকজনের মধ্যে পার্টির ওই জার্সি বিলি করছে। এদের ছাঁচেই তারা আসলে হয়তো সব শিক্ষককে জেনে নিয়েছিলেন, বুঝতে পারেননি যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে একজন অন্তত রয়েছে যিনি একটু অন্যরকম, এই খাপে ঠিক ফিট করছেন না, জানেন তো। শান্তা দত্ত ঠিক করেছিলেন এই রকম একটা ছাত্র ইউনিয়নের বা ছাত্র সংগঠনের জন্মদিনের জন্য আর যাই হোক পরীক্ষা বন্ধ থাকতে পারে না। পরীক্ষাটা কিন্তু হলো, তাহলে ওই বললাম রিড করতে কি কোথাও ভুল হয়ে যাচ্ছে? এবার একজন শান্তা দত্ত ঠিক আছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের আজকের পরীক্ষাটা খরচের খাতায় চলে যেতে গিয়েও যে গেল না, খাতায় কলমে ঠিকঠাক হলো, সেটা কিভাবে দেখবেন? এটা কি একটা ওয়ার্নিং? একজন হলে ঠিক আছে, একাধিক যদি হয় বা সাহস জিনিসটা তো ছোঁয়াচে, সেটা যদি ছড়াতে শুরু করে, না আমরা এই সমস্ত কি হচ্ছে না হবে সেগুলো বলতে পারবো না, কারণ আমরা তো ওই শিবরাম চক্রবর্তীর কথা মতো সব জানতাম। তৃণমূল কংগ্রেস গণতন্ত্রে বিশ্বাস করে না, তার জন্য কায়দা কানুন করে বিভিন্ন কলেজের যে নির্বাচন, সেই নির্বাচনকে ওরা বন্ধ করে রেখেছে, আর নির্বাচনকে চালু করার কোনো লক্ষণ তৃণমূল কংগ্রেসের বা সরকারের নীতির মধ্যে আমরা দেখিনি। 2016 থেকে 2021 কুৎসা যত বেড়েছে, মানুষের জনসমর্থন তত বেড়েছে, 211টা হয়েছে 215। আর এবার তো আমি বলেছি বিজেপির ক্ষমতা থাকলে 50 পার করে দেখাও, 50। যারা বড় বড় ছাত্রছাত্রীদের নিয়ে কথা বলেন আর রোজ কোর্টে গিয়ে নিয়োগে বাধা দেয়, ভর্তিতে বাধা দেয়, আমি দুঃখিত,
জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষার রেজাল্ট বেরোতে একটু দেরি হয়েছে, এর জন্য আমাদের দোষ নেই। কোনো নির্বাচনে কোথাও করতে চায়, সুতরাং ছাত্র নির্বাচন করবে কেন? ছাত্র নির্বাচন করলেই ছাত্রদের দিয়ে তো গুন্ডামিটা করা যাবে না। স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন হলে ক্যাম্পাসে আর মনোজিতদের টেকা দায় হয়ে যাবে, তাই ছাত্র সংসদ নির্বাচন চাইছে না তৃণমূল। সেই কারণে আজকের দিনে দাঁড়িয়েও ছাত্রদেরকে অ্যাড্রেস করবার ক্ষেত্রে একটা টু শব্দ করলো না ছাত্র সংসদ নির্বাচন নিয়ে। আমি এরকম বলতে পারবো না, আমার সাবজেক্ট আমার এটা এখতিয়ার নয় বলার। ওটা কবে কি ঘোষণা করা ওটা দলের শীর্ষ নেতৃত্ব বলতে পারবেন। দেখুন, এই আমরা না জানার কথা বলছিলাম, হ্যাঁ কত কিছু সত্যি সত্যি তো আমরা ঠিকঠাক জানি না। এই যে ধরুন পার্থ চট্টোপাধ্যায়, তিনি যে হঠাৎ এই রকম একটা দিনে এতদিন পর ভেসে উঠবেন আমরা জানতাম, বুঝতে পেরেছিলাম? এতদিন পার্থ চট্টোপাধ্যায় নিজেও তো নিজেকে বঞ্চিত বলেই ভাবছিলেন হয়তো যে নেতারা যেরকম ধরা পড়েছেন তেমন তো একে একে ছাড়াও পেয়ে যাচ্ছেন, কিন্তু তিনি 2022-এর 23শে জুলাই থেকে সেই জেলেই পড়ছেন। শেষ বক্তব্য রেখেছিলেন 21-এর মঞ্চে, আর তারপর থেকে সব 21-এর মঞ্চে তিনি অনুপস্থিত। আচমকা উদয় হলেন, 21-এ হলো না কিন্তু 28-এর মঞ্চে ওই প্রাক্তন শিক্ষামন্ত্রী ভেসে উঠলেন। ছাত্র রাজনীতির ইতিহাস বলতে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের কথা বলেছেন নেত্রী। ভাবুন তো, এতদিন পর, অনেক দিন পর আবার চেনা মুখ, বন্ধু কি খবর, মুহূর্ত বলুক, এ যেন দীর্ঘ বঞ্চনার পর একটা প্রাপ্তি। যোগ্য শিক্ষকরাও তার মানে আশার আলো দেখতে পারেন। পার্থ চট্টোপাধ্যায়ের যদি এতদিন পর প্রাপ্তিযোগ থাকে, তাহলে তার জন্য যারা সব হারালেন তারাও তো একটা প্রাপ্তিযোগের এক্সপেকটেশন রাখতেই পারেন, প্রত্যাশা, আশায় বাঁচে চাষা। সেই প্রাপ্তিযোগটাই কি সুপ্রিম কোর্ট দেখালো? আজ এসএসসি মামলায় সুপ্রিম কোর্ট বলেছে যে 7 দিনের মধ্যে অযোগ্যদের তালিকাটা প্রকাশ করতে হবে। মুড়ি মিছরি আলাদা করার নির্দেশ দাবি এগুলো অবশ্য সবই পুরনো। এই মুড়ি মিছরি আলাদা করতে না পারার জন্যই তো যাবতীয় গোলমাল। 26,000-এর চাকরি কি এমনি এমনি গেল? প্রশ্ন দুটো, এসএসসি কি শেষ পর্যন্ত তালিকা প্রকাশ করবে? আর প্রশ্ন 2, অযোগ্যদের তালিকা সামনে এলে যোগ্য যাদের চাকরি গেছিল তাদের কি কোনো সুবিধা হবে? কারণ যে সমস্যার জন্য তাদের চাকরি গেছিল সেই সমস্যাটাই তো তাহলে কেটে যাবে। তখন পার্থদা ছিলেন। অযোগ্যদের জন্য কেন গিয়েছিলেন হাইকোর্টে? কেন প্রকাশ করেননি অযোগ্যদের তালিকা? কোনো বিরোধী দল নয়, রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশনকে এই প্রশ্নের মুখেই দাঁড় করালো সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চের নির্দেশ, অযোগ্যরা পরীক্ষায় বসলে ফল ভুগতে হবে। 7 দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করুন। একটা কনফিউশন হচ্ছে কে টেন্টেড, কে আনটেন্টেড, কে কনটেন্টেড, আনটেন্টেড, কেরা আমাদের মতো টেন্টেড, সিবিআর মতো টেন্টেড, সেই নামগুলোকে পাবলিশ করে দিতে হবে 7 দিনের মধ্যে এসএসসির ওয়েবসাইটে, সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। কারণ টেন্টেড টিচাররা কেউ পরীক্ষায় বসতে পারবে না। রাজ্য সরকার ও কমিশন কি অযোগ্যদের রক্ষাকর্তা? কার্যত এই প্রশ্নেই মান্যতা দিয়ে সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ, অযোগ্যদের নিয়োগের নেপথ্যে ছিল কমিশন ও রাজ্য সরকার, যারা বহু মানুষের জীবন নষ্ট করেছে। এই মর্মে সুপ্রিম কোর্টের করা বার্তা, নতুন নিয়োগ প্রক্রিয়ার ওপর প্রতি মুহূর্তে সতর্ক নজর রেখেছে আদালত। কোনো গলদ হলে সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করা হবে। কিসের ইন্টারেস্ট রয়েছে? এই টেন্টেড ক্যান্ডিডেটদের পরীক্ষায় বসানোর চেষ্টা করা হচ্ছে। আসলে এদের কাছ থেকে ঘুর পথে তো টাকা নিয়েছেন শাসক দলের নেতা নেত্রীরা, সেই জন্য এদের লিস্টও প্রকাশ করব না এবং এদের কাছ থেকে টাকা ফেরতও নেব না। আদালতের নির্দেশ রয়েছে, লিস্টও প্রকাশ করতে হবে এবং এই টাকা ফেরতও নিতে হবে। প্রায় 26,000 চাকরি বাতিলের পরে আদালতের নির্দেশেই নতুন করে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চলছে। কিন্তু যোগ্য অযোগ্যদের টানাপোড়েনের জেরে আগামী 27 সেপ্টেম্বর পরীক্ষা স্থগিতের আর্জি জানিয়ে মামলা করেন কয়েকজন। সুপ্রিম কোর্ট এদিন স্পষ্ট করে দিয়েছে যে সূচি মেনে আগামী 7 সেপ্টেম্বর এবং 14 সেপ্টেম্বরই পরীক্ষা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া, আপনি কেন জেদাজেদি করছেন? আমাদের সাথে স্বাস্থ্যকর আলোচনায় বসুন। এই পরীক্ষা 3 মাস পেছন, আগামী 2 নভেম্বর এবং 9 নভেম্বর নিন, তাতে রাজ্য সরকারের মুখ উজ্জ্বল হবে। অন্যথায় আমরা আন্দোলনের জন্য প্রস্তুত। গন্ডারের চামড়ার থেকেও মোটা চামড়া এদের, যতক্ষণ না পর্যন্ত এদের জেলে না পড়া হবে, যতক্ষণ না এদের চাকরি যাবে, ততক্ষণ এরা প্রকাশ করবে। ওরা এখনো সততার সঙ্গে সেই লিস্টটা পাবলিশ করবে না। ওরা জানেন এই যাদের থেকে টাকা নিয়েছেন তাদের নাম যদি বেরিয়ে যায় তখন তো ওদের পক্ষে আরো বিপদ। সব কটাকে জেলে ভরো,
এসএসসিকে জেলে ভরো। বাংলার মুখ্যমন্ত্রী চোরদেরকে বাঁচানোর জন্য তথ্য প্রকাশ করছে না। বাংলার মুখ্যমন্ত্রী আপনি চোরের সাকরেদ হয়েছেন। দেখুন, দুটো সতর্ক বার্তা সুপ্রিম কোর্টে বিচারপতিরা দিয়েছেন, দুটোই কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। এক, যদি একজন অযোগ্য এই শিক্ষক যাদের চাকরি গেছে তার মধ্যে তারা যদি পরীক্ষায় বসেন তাহলে ফের পুরো পরীক্ষা প্রক্রিয়াটাই বাতিল হয়ে যাবে। আর দুই, 7 দিন সময় দিয়েছেন, এই 7 দিনের মধ্যে সমস্ত অযোগ্যের তালিকাটা প্রকাশ করে দিতে হবে। এবার এই তালিকা প্রকাশ নিয়েও তো একটা অদ্ভুত টানাপোড়েন ছিল। সরকার পক্ষের আইনজীবী নাকি প্রথমে বলেছিলেন তালিকা তো প্রকাশ হয়ে গেছে, তারপর যখন সেখানে দেখাতে বলা হয় তখন বলেন যে না ঠিক আছে 7 দিনের মধ্যে, সপ্তাহখানেকের মধ্যে প্রকাশ হয়ে যাবে। সেই জন্য এই 7 দিন সময় দেওয়া হয়েছে। একটা কথা আছে না ইংরেজিতে, ওয়্যার দ্য শু পিঞ্চেস, এই প্রবাদটা খুব মনে পড়ছে। পায়ে যখন ফোসকা পড়ে। মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্নীতির ইস্যুকে ফু দিয়ে উড়িয়ে দিচ্ছেন, কিন্তু এই দুর্নীতি যে কোথাও না কোথাও যে পায়ের মধ্যে বিঁধছে ওই পেরেক ফোটার মতো করে। বিচক্ষণ রাজনীতিক আর প্রশাসক হিসেবে তিনি তো সেটা পরিষ্কার বুঝতে পারছেন কোন জলে নিয়ে গিয়ে পুরো দলকে ফেলেছে এই বিভিন্ন মেধাবী দুর্নীতিবাজরা। দুর্নীতির জেরে চাকরি যাচ্ছে কাদের? সাধারণ শিক্ষকদের। তার দায় কে নেবে? 28 ছাত্র সংগঠনের মঞ্চ থেকে তাই যাবতীয় দায় আর অন্য কোথাও তো ট্রান্সফার করার দরকার পড়তো, এটাই করেছেন। সেই জন্যই বামেদের ওপর পুরো দায়টাকে চাপিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই এসএসসির চাকরি হারা হওয়ার থেকে জয়েন্টের রেজাল্ট সবটার পেছনে বামেদের ষড়যন্ত্রকেই দায়ী করেছেন তৃণমূল নেত্রী। এবার বিজেপির দোসর বলেও দেখে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, এটার মধ্যে একটা মজা আছে। কোথাও গিয়ে হয়তো মনে হয়েছে যে কংগ্রেসকে নিয়ে আর কোনো কথা খরচ করার কোনো দরকার নেই, কারণ একটা ইঙ্গিত রয়েছে। যখন দিল্লিতে একটা হাত ধরাধরি হয়ে গেছে, এখানেও একটা নতুন জোটের ইঙ্গিত অনেকেই দেখতে পাচ্ছেন। এবার তাহলে একমাত্র বিরোধী হিসেবে যে দুপক্ষ দাঁড়িয়ে থাকে, যারা আবার সেই অর্থে আদর্শগত দিক থেকে একে অন্যের একদম বিপরীত, তাহলে যদি তাদের এক মঞ্চে একসঙ্গে একটা সেটিংয়ের তত্ত্বে জুড়ে দেওয়া যায়, তাহলেই তো একটা নতুন বিভ্রান্তি তৈরি করা যাবে। যত বিভ্রান্তি তত ওই সংখ্যালঘু ভোট ভাগাভাগি হওয়ার সম্ভাবনা কম। কিন্তু আরেকটা সম্ভাবনা, সেটাও তো উড়িয়ে দেওয়া যায় না। যে অভিযোগটা তারা অতীতে করেছিলেন, এই ধরনের বিভ্রান্তি বাড়লে সেই বিষয়টাই তো আরেকবার সামনে আসতে পারে। অতীতে ওই বারবার তো অভিযোগ উঠেছিল যে বাম ভোট রামে যাচ্ছে। এরকম বিভ্রান্তি তৈরি হলে হতেই পারে বামপন্থীরা অনেকেই তারা যদি আগের বারের মতো মনে করেন যে বিরোধী হিসেবে বিজেপি শক্তিশালী, সেদিকে ঘেঁষে যাবেন না তো? নাকি হিসেবটা এরকম হয়েছে, যত লোক ওই সংখ্যাগুরুদের মধ্যে, হিন্দুদের মধ্যে থেকে যে হিন্দু ভোটটা বামপন্থীদের মধ্যে ছিল, তারা যদি বিজেপির দিকে যান তাহলে সংখ্যালঘু ভোট আবার তৃণমূলের দিকে চলে আসবে। এই দুদিকে যাওয়া ভোটের প্লাস মাইনাসে হয়তো তৃণমূলের দিকেই পাল্লা ভারী বলে মনে করছেন তারা। সেই জন্যেই কি এই বিভ্রান্তিটা সৃষ্টি করে দেওয়া হলো? দেখুন, এই আরেক জটিলতাটা তো রয়েছে। সবাই হিসেব মতো তুলে ধরছেন যে কেন এইখানে এত এত আসন জেতার পর তৃণমূল একক দক্ষতায় যেখানে, একক ক্ষমতায় যেখানে ক্ষমতায় আসতে পারে, তারা কেন কংগ্রেসের সাথে জোট করবে? দেখুন, জোট করার তাগিদ দুপক্ষেরই আছে। কারণ একটা অঞ্চল রয়েছে যেখানে কিন্তু বিজেপি বড় শক্তি, ধরুন উত্তরবঙ্গ, যেখানে অতীতে কংগ্রেসের প্রভূত পরিমাণ শক্তি ছিল। আজকের অঙ্কের বিচারে কংগ্রেস তো শূন্য। এবার তাদের যদি কিছু আসন ছেড়ে দেওয়া যায়, বিশেষ করে ওই বিজেপির শক্তির জায়গাগুলোয়, দুটো জিনিস হতে পারে। এক, কংগ্রেস যদি কিছু আসন জিতে নেয়
ওই বিজেপির সংখ্যাই তো কমবে এবং কংগ্রেস বিশেষ দরাদরির জায়গায় যাবে না, কারণ তারা জানেন যে তৃণমূলের ভোটটা যোগ হলে তারা বেশ কিছু আসন জিতেও যেতে পারেন, যেটা শূন্যের থেকে বেশি। আরও একটা অঙ্ক আছে, দেখুন সাম্প্রতিককালে জোট কি হয়েছিল বামেদের সাথে কংগ্রেসের, যারা আদর্শগত দিক থেকে একটা সময় অবধি যুযুধান ছিলেন। বামেদের মূল প্রতিপক্ষ তো কংগ্রেসই ছিল, কংগ্রেসকে সরিয়ে বামেরা ক্ষমতায় এসেছিল। এবার যার জন্য বামেরা রেজিমেন্টেড পার্টি, তাদের কর্মীরা যারা শেষ দিন পর্যন্ত বামেদের সঙ্গেই থেকেছেন, তারা নেতৃত্বের কথা শুনে অনেকেই হয়তো কংগ্রেসকে ভোট দিয়েছেন, কিন্তু কংগ্রেসের ভোট যে বামেদের ঘরে যায়নি এটা বারবার প্রকাশ্যে দুপক্ষের নেতারাই বলেছেন, সবাই জানেন সেটা। কিন্তু তৃণমূল আর কংগ্রেস, ভুলে যাবেন না কংগ্রেস থেকেই তো তৃণমূলের জন্ম, সেই অর্থে মানে জনক জননী এবং সন্তানের সম্পর্ক। এক্ষেত্রে জোট হলে কিন্তু ভোট ট্রান্সফারটা স্বচ্ছন্দে হবে, সাগ্রহে হবে এবং খুশি মনে হবে। সুতরাং যে জোট মানে বাম এবং কংগ্রেসের যে জোট সাফল্য পায়নি, সেই মানে ভুলটা বা সেই সমস্যাটা কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে হবে না, এবং যার জন্য হয়তো দেখা যেতে পারে যদি কোথাও কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের জোট হয়, এটা নিশ্চিত থাকুন যদি এরকম সিদ্ধান্ত হয় সেটাও একদম আরও পরের দিকে হবে, কারণ আপাতত এক পক্ষ আরেক পক্ষের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করছে যাতে বেশি দরাদরির ওপর জায়গায় কেউ না থাকে। এক্ষেত্রে যাদের অবস্থানটা বেশি শক্তিশালী তারাই এইটা ঝুলিয়ে রাখে, তৃণমূল ঝুলিয়ে রাখছে, কিন্তু শেষ পর্যন্ত হয়তো জোটটা হয়ে যাবে। বিশেষ করে যখন অধীর চৌধুরীর মতো যারা চাননি অতীতে এই ধরনের জোট হোক, তারা এখন অন্তত বাধা দেওয়ার মতো সেরকম জায়গায় নেই। বুঝতে পারছেন রাজনীতির বিভিন্ন রকম অঙ্ক তৈরি হয়ে গেছে, সেই অঙ্কের থেকেই হয়তো আজকে ওই বামকে আর বিজেপিকে এক ঘরে ঢুকিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে বিজেপি, অন্যদিকে তার বন্ধু বাম, অন্যদিকে তার বন্ধু বাম রাম সাম জগাই গধাই মাধাই। এসো রাজনীতিতে লড়াই করো, পলিটিক্যাল ফিল্ডে লড়াই করো। তোমরা পলিটিক্যাল ফিল্ডে লড়াই করতে পারো না, তোমরা ব্যাকডোরের লড়াই করো, আর ব্যাকডোরের লড়াই করে তোমরা নিয়োগ আটকে রাখো, তোমরা ভর্তি আটকে রাখো, তোমরা উন্নয়ন আটকে রাখো। দেখুন এই ধরনের জোটগুলোর ক্ষেত্রে বলছিলাম না, সব থেকে বড় বিষয় হচ্ছে নিচের তলার মানুষজনের ভাবনা। এবং দেখুন নেতৃত্ব যাই বলুক, তলায় তলায় কর্মীরা যে সেটা আরও আগে ভাবতে শুরু করেছেন, তার প্রতিফলন তো দেখা যেতে শুরু করেছে। রাজ্যের এক প্রান্তে তো দেখা গেল যে ইতিমধ্যেই একটা নির্দিষ্ট ইস্যুতে কংগ্রেস আর তৃণমূল হাতে হাত ধরে ফেলেছে। বিড়িতে জিএসটি বিরোধিতায় আন্দোলনে একই মঞ্চে দেখা গেছে কংগ্রেস আর তৃণমূল নেতাদের। এবার নতুন জিএসটি নীতির জেরে সংকটের মুখে দাঁড়িয়ে রয়েছে রাজ্যের বিড়ি শিল্প। জিএসটির নতুন ফর্মুলায় তামাক থেকে তৈরি হওয়া বিড়ির ওপরেও 1 লাফে 40% জিএসটি চাপতে চলেছে। এই সমস্যা নিয়ে তো দফায় দফায় বৈঠকে বসছে বিড়ির ব্যবসায়ী আর শ্রমিক সংগঠনগুলো। আর এরকমই একটা বৈঠকে মুর্শিদাবাদে একসঙ্গে দেখা গেল দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী আর জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমানকে। ওই যে আন্দোলন থেকে জোট বাঁধার কথাটা বলছিলাম না, আশা করি বুঝতে পারছেন 26-এর আগে রাজ্যের জোটের সমীকরণটা কোন দিকে যাচ্ছে। মনে রাখবেন কর্মীদের ইচ্ছেই শেষ। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।